আচ্ছা, এবার বলি 8-এর দাগের বা 11-এর দাগের এই দুটো অঙ্ক করার আগে ইউনিট ডিজিট এই প্রথম অঙ্কটা 13 নম্বর অঙ্কটা আগে একটু করে নিই, ঠিক আছে? তারপরে আমরা বাকি অঙ্কগুলো যাব, ঠিক আছে? 13 নম্বর অঙ্কে কি বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট বি দ্য ইউনিট ডিজিট অফ এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, এখানে দুটো গল্প আছে। একটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, এই অঙ্কটা বিভিন্ন রকম রূপে অনেকবার আসে পরীক্ষায়, ঠিক আছে? বিভিন্ন রকম রূপে অনেকবার করে আসে। তো অঙ্কটার মধ্যে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, এই চারটে অপশন এখানে দেওয়া আছে। এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা বা কোন নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারে না, পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারে না, ঠিক আছে? তো আমি কি বলেছিলাম যে নাম্বার সিস্টেমের মেন গল্প হচ্ছে 10টি নাম্বার নিয়ে। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এবার এই সংখ্যাগুলো বা এই নাম্বারগুলোর স্কোয়ার যখন করব, স্কোয়ার যখন করব, তাহলে 0 স্কোয়ার করলে তার গল্প 0ই আসবে। 2 এর স্কোয়ার করলে তার গল্প কত আসবে? 4 আসবে। 2 এর স্কোয়ার করলে 4 আসবে। 1 এর স্কোয়ার করলে 1 আসবে। 3 এর স্কোয়ার করলে কত আসবে? 9 আসবে। 4 এর স্কোয়ার করলে আসবে 6। 5 এর স্কোয়ার করলে আসবে 5। 6 এর স্কোয়ার করলে আবার আসবে 6। 7 এর স্কোয়ার করলে আসবে 9। 8 এর স্কোয়ার করলে আসবে 4। 9 এর স্কোয়ার করলে আসবে 1। তাহলে খুব ভালো করে দেখো, খুব ভালো করে চোখ দিয়ে দেখো। এখানে দেখো টোটাল 10টা নাম্বার, যে 10টা নাম্বার নিয়ে আমাদের পুরো নাম্বার সিস্টেমের খেলা, সেই 10টা নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার এই 10টা নাম্বারের যখন স্কোয়ার করা হচ্ছে তখন কি কি ইউনিট ডিজিট পাওয়া যাচ্ছে? 0 স্কোয়ার করলে আমি যে সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট 0ই হবে। মানে যদি আমি 10-এর স্কোয়ার করি তাহলে আমি কত পাবো? 100 পাবো। 10 স্কোয়ার করলে কত পাবো? 100 পাবো। তাহলে 100 ইউনিট ডিজিট কত? 0। ইউনিট ডিজিট মানে কি? ইউনিট প্লেস বা একক স্থানীয় সংখ্যা। তাহলে এখানে ইউনিট ডিজিট কত? 0। যদি আমি 1000 স্কোয়ার করি তাও আমি কি পাবো? ইউনিট প্লেসে কি পাবো? 0ই পাবো। তাহলে যদি 0 যুক্ত কোনো সংখ্যার স্কোয়ার করা হয় তাহলে তার যে স্কোয়ার নাম্বারটার ইউনিট ডিজিট সেটা সবসময় 0ই হবে। তাহলে এই যে সংখ্যাটা 100 এবং এখানে যে সংখ্যাটি আছে মানে 10 লাখ, এই দুটোই হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে কি? যে নাম্বারটার বর্গমূল করা যায়, যে নাম্বারটার বর্গমূল করা যায়। তাহলে এই নাম্বারটি যেহেতু ইউনিট ডিজিট 0 আছে, তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বারটি ইউনিট ডিজিট 0 হয়, তাহলে এটার যে রুট সংখ্যাটা সেটার ইউনিট ডিজিট কত? 0। তাহলে বোঝা গেল গল্পটা, যে যদি কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট 0 হয় তাহলে যে সংখ্যার স্কোয়ার করে বা যে সংখ্যার বর্গ করে সেই সংখ্যাটি এসছে তারও ইউনিট ডিজিট হচ্ছে 0ই হবে। তাহলে এটা আমি আগের দিনই বলেছিলাম, খুব ভালো করে আশা করি সবার মনে আছে। সিমিলারলি যখন 1 থাকবে ইউনিট ডিজিটে, তার মানে ধরো আমি ধরলাম 11 স্কোয়ার কত? 121, 121। তাহলে 121টাও একটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে? বর্গ সংখ্যা। তাহলে এই পারফেক্ট স্কোয়ার নাম্বারটারও যখন রুট ওভার করবো বা বর্গমূল করব তখন আমি কি পাবো? 11 পাবো। তার মানে কি? 11-র ইউনিট ডিজিট কত? 1। তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেসে যদি 1 থাকে তারও ইউনিট ডিজিট, যে সংখ্যাটি পাওয়া যাবে বর্গমূল করার পর, তার ইউনিট ডিজিট কত হবে? 1ই হবে। তাহলে আমার বোঝানোর যে লক্ষ্য, যেটা আমি বোঝাতে চাইছি সেটা অ্যাকচুয়ালি কি, এখানে প্রত্যেকটি স্কোয়ার নিচে যে নাম্বার গুলো আছে 1, 0, 1, 4, 9, 6, 5, 6, 9, 4, 1। এখানে 4 দেখো একবার এসছে, দুবার এসছে। 4 দুবার এসছে, 6 দুবার এসছে, 1ও দুবার এসছে, আর 5 একবার এসছে, 9ও দুবার এসছে। তাহলে কোন সংখ্যাটা এখানে আসেনি? এই সবকটা নাম্বারের মধ্যে কোন সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি না?
এক দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, 9 দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি, 0 দেখতে পাচ্ছি। তাহলে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট সারা জীবন এই সংখ্যাগুলোই হয়, 0, 1, 4, 5, 6 এবং 9। 0, 1, 4, 5, 6 এবং 9, এই 5টা নাম্বার, সরি, হ্যাঁ, এই 5টা নাম্বার, 1, 2, 3, 4, 5, 6টা নাম্বার, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ। তাহলে এই 6টি নাম্বার সারা জীবন হবে পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিট। এই 6টি নাম্বার হবে পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিট। বাকি পড়ে থাকে কে বাবা? বাকি পড়ে থাকে 2, 3, 7, 8, এই 4টি নাম্বার। এই 4টি নাম্বার কোনোদিন কোনো ইউনিট ডিজিট, কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারবে না। এই 4টি নাম্বার কোনোদিন কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারবে না। তাহলে বোঝা গেল? তাহলে যখনই কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার বলবে তার ইউনিট ডিজিট কত হবে, সেটা সারা জীবনই এই 6টা নাম্বারের মধ্যেই ঘোরাফেরা করবে। এই 6টা নাম্বারের মধ্যেই কোনো একটা নাম্বার হতে পারবে কোনো একটা পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিট। কিন্তু এই 4টে নাম্বার 2, 3, 7, 8 এ কখনো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারবে না, সেটা আমরা এখান থেকেই প্রমাণ করে নিয়েছি। সবার পরিষ্কার? তাহলে এখানে এই যে 4টে অপশন আছে, 4, 9, 6 এবং 8, এই 4টে অপশনের মধ্যে কোনটা তোমার আনসার হবে? তাহলে দেখো এই দুটো যে আমি একদম এই দুটো যে গোত্র লিখেছি বা এই দুটো যে আমি ঘর লিখেছি, এই ঘরের মধ্যে দু রকমের নাম্বার আছে। এই ফার্স্ট ঘরের মধ্যে আছে ইউনিট ডিজিট, যারা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট, আর নেক্সট ঘরে যে 4টে নাম্বার আছে এরা পারফেক্ট স্কোয়ার বাদ দিয়ে বাকি নাম্বারের ইউনিট ডিজিট। ঠিক আছে? তাহলে পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিটের মধ্যে দেখো 4, 6 এবং 9, 4, 6 এবং 9 এখানে উপস্থিত। একমাত্র 8ই হচ্ছে সেই সংখ্যা যে কখনো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারবে না। তাহলে আমি এই দুখানা ঘর শুধু মুখস্থ রাখবো, দুখানা ঘর, এই দুখানা ঘর শুধু মুখস্থ রাখবো। সবার পরিষ্কার? ওকে। কারোর বুঝতে কোনো অসুবিধা নেই অঙ্কটা? না স্যার। ঠিক আছে। তাহলে আর কখনো এই অঙ্কটা কিন্তু অনেক রকম রূপে আছে, কখনো বলবে পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট 9, কখনো বলবে পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট। এরকম ভাবে অপশন গুলো ঘুরিয়ে ঘুরিয়ে অনেক রকম ভাবে প্রশ্নটা করে, তাই কখনো এটা ভুললে চলবে না। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা আছে 14 নম্বর অঙ্কটা, এটাও খুব ভালো অঙ্ক। 14 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 81 into 82 into 83 into 84 ডট 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 কত অব্দি গেছে? 89 অব্দি গেছে। বলছে এই যে গুণফলটা দেওয়া আছে, যে গুণটা দেওয়া আছে, সরলীকরণটা দেওয়া আছে, এই সরলীকরণটার যে ভ্যালু হবে, যে গুণফলটা হবে, যে প্রোডাক্ট হবে, সেই প্রোডাক্টের ইউনিট ডিজিট কত হবে? সেই প্রোডাক্টের ইউনিট ডিজিট কত হবে? তাহলে 81 থেকে 81 থেকে 89 অব্দি প্রত্যেকটি সংখ্যার যদি গুণফল বের করতে হয় তাহলে সেটা এই বোর্ডের মধ্যে করা সম্ভব নয়, তাই তো? এই বোর্ডের মধ্যে সেই গুণফলটাকে ধরানো কখনোই সম্ভব নয়। তাহলে আমার কি এমন করলে আমি এই অঙ্কটার আনসার মিনিটে বা সেকেন্ডে বের করতে পারবো? কি করব? দেখো, ভালো করে চোখ চিয়ে দেখো যে কোনো একটা সংখ্যার গুণফলের মধ্যে, কোনো একটা সংখ্যার গুণফলের মধ্যে যদি 2 এবং 5 এই ভদ্রলোক দুজন চলে আসে, 2 আর 5, ঠিক আছে, এবং এদের সঙ্গে যে কোনো নাম্বার গুণ থাকুক না কেন, এর সঙ্গে যে কোনো নাম্বার গুণ থাকুক না কেন, যে কোনো নাম্বার গুণ থাকুক না কেন, এই দুই ভদ্রলোক সব সময় কি করে?
একটা শূন্যকে জোগাড় করে আনে, একটা শূন্যকে জোগাড় করে আনে। কারণ কি? 5×10 সবাই জানি আমরা। এই দশের সঙ্গে যে কোনো নাম্বার গুণ করলে, যে কোনো নাম্বার গুণ করলে তার ইউনিট ডিজিট সবসময় শূন্যই হয়, তার ইউনিট ডিজিট সবসময় শূন্যই হয়। বোঝা গেল আমার গল্পটা? আমার কথাটা বোঝা গেছে? তাহলে একটু হ্যাঁ দাদা। ভালো করে তাহলে একটু ভালো করে মন দিয়ে দেখো, এই যে গুণফলটার মধ্যে 82 একটা সংখ্যা যার ইউনিট ডিজিট কত? 2। ঠিক 84 এর পরে আর একটা সংখ্যা আছে, এটা হচ্ছে 85, যেটা হচ্ছে 85। তাহলে 85 এর ইউনিট ডিজিট কত? 5। তাহলে এই 5 আর এই 2 গুণ করে তো একটা শূন্যের আবিষ্কার হবে, হবে তো? তাহলে এই যে গুণফলটা হবে, এই গুণফলটার যে ইউনিট ডিজিট হবে সেটা সবসময় শূন্যই হবে। তার আগে কি সংখ্যা আছে সেটা আমার জানার দরকার নেই, আমায় শুধু ইউনিট ডিজিট জানতে বলেছে, মানে একক স্থানীয় সংখ্যাটা কি হবে। তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করে সারা জীবন শূন্য একটার আবির্ভাব হবে, সেই শূন্যটাই রয়ে যাবে এই পুরো সংখ্যাটার গুণফলের ইউনিট ডিজিট। সবার পরিষ্কার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার যদি এই অঙ্কটাই একটু আরো ভালো করতে হতো, আমি কি করতাম? অঙ্কটা এখান থেকে শুরু করতাম। যদি আমাকে বলতো প্রশ্নটা বানাতে, আমি অঙ্কটা এখান থেকে শুরু করতাম। 83, 84, 85 টু 89। এবার বলো আনসার কি হবে? এবার বলো আনসার জিরো। কি হবে? জিরো। কেন জিরো হবে? কেন জিরো হবে? 86 আসবে, 85 এর ওরে বাবা, সামনে যেটা আছে সেটা দেখো না, 4 আছে তো, 4, এই যে 4। তাহলে আমি বলেছিলাম 2 এর সঙ্গে 5 গুণ করে, আমি বলেছিলাম 2 এর সঙ্গে 5 গুণ করে একটা সবসময় শূন্যর আবির্ভাব হয়, শূন্য। এই 2 এর জায়গায় 2 কি নাম্বার বাবা? 2 কি নাম্বার? ইভেন নাম্বার। 2 কি নাম্বার? ইভেন নাম্বার। তাহলে এই 2 এর জায়গায় যে কোনো ইভেন নাম্বার থাকলেই এই কথাটা সত্য। এই 2 এর জায়গায় যে কোনো ইভেন নাম্বার থাকলে এই কথাটা সত্য। সেটা 2 এর জায়গায় 4 হতে পারে, 2 এর জায়গায় 6 হতে পারে, 2 এর জায়গায় 8 হতে পারে। তাহলে 2, 4, 6, 8 এই 4 জন ভদ্রলোকের মধ্যে যে কোনো একটা ইউনিট ডিজিট গুণফলের মধ্যে থাকলেই তার সঙ্গে যদি 5 থাকে, শূন্য সবসময় হবে, শূন্য সবসময় হবে। হবে কি হবে না? হবে তো? একদম। সবাই বলবে হ্যাঁ দাদা, একদম হবে। আচ্ছা, এবার এই অঙ্কটাকে আরেকটু ভালো করলাম, আরেকটু ভালো করে দিই অঙ্কটাকে। বলো এবার এই সংখ্যাটা ইউনিট ডিজিট কত হবে? এবার এই সংখ্যাটা ইউনিট ডিজিট কত হবে? একজন বলেছে 5। খুব ভালো ছিল। কেন 5 হবে? কারণ সেই একই গল্প, 5 এর সঙ্গে যেরকম ইভেন নাম্বার গুণ করলে 0 হয় ইউনিট ডিজিট, সিমিলারলি 5 এর সঙ্গে কোনো অড নাম্বার গুণ করলে 5ই হয় ইউনিট ডিজিট, তাই তো? আবার সেই অড নাম্বারগুলোর মধ্যে আমি 1 লিখতে পারি, 3 লিখতে পারি, 5 লিখতে পারি, 7 লিখতে পারি, 9 লিখতে পারি। 1, 3, 5, 7, 9 এই 5 জন ভদ্রলোকের মধ্যে যে কোনো একজন যদি এই জায়গায় থাকে, তাহলে সারা জীবন সেই গুণফলটার আনসার কত হবে ইউনিট ডিজিট? বলবে সবাই 5ই হবে দাদা ইউনিট ডিজিট। এর বাইরে কোনো আনসার হতে পারে না, এর বাইরে কোনো আনসার হতে পারে। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা যে 3 রকম ভাবে দিতে পারে তোমার সামনে, সেই 3 রকম ভাবে আমি তোমাকে দেখিয়ে দিলাম, আর এর বাইরে কোনো রকম ভাবে যাবে না। 1 সেকেন্ড।
আচ্ছা, তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। এবার আমি তোমাদের যেগুলো আটকেছে সেগুলো আগে বলে দিই। তোমরা বললে টাইপ 1 এর 8 এর অঙ্কটা আটকেছে। টাইপ 1 এর 8 এর অঙ্কটা সবার আটকেছে। আচ্ছা, খুব ভালো কথা। টাইপ 1 এর 8 এর অঙ্ক খুবই একটি ভালো অঙ্ক। কি বলেছে টাইপ 1 এর 8 এর অঙ্কটা? বলেছে এক্স ওয়াই জেড বি দ্য ডিজিটস অফ এ নাম্বার বিগিনিং ফ্রম দ্য লেফট দ্য নাম্বার ইজ। আচ্ছা, যে এটা বুঝতে পারেনি তাকে আমি একটা গল্প বলি। এই যে 123 একটা নাম্বার, এই 123 নাম্বারটার মধ্যে লেফট কোন দিক থেকে শুরু হয় আর রাইট কোন দিক থেকে শুরু হয়? এই সংখ্যাটার লেফট হচ্ছে এই দিক থেকে, এ হচ্ছে লেফট। 1 নম্বর 1 যেখানে আছে সে হচ্ছে লেফট, আর 3 থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে রাইট। তার মানে কি, যদি এদিক থেকে শুরু করি এদিকে যাই তাহলে আমরা রাইট থেকে লেফটের দিকে যাচ্ছি, আর যদি এদিক থেকে শুরু করি তাহলে আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি। মনে থাকবে? 1 হচ্ছে অন্তিম একদম লাস্ট লেফট, আর 1 হচ্ছে ফার্স্ট লেফট, আর 3 হচ্ছে লাস্ট লেফট। সিমিলারলি 3 হচ্ছে ফার্স্ট রাইট এন্ড 1 হচ্ছে লাস্ট রাইট। ঠিক আছে? রাইট থেকে বললে 3 থেকে শুরু করব, লেফট থেকে বললে 1 থেকে শুরু করব। এবার আমি বলেছিলাম এই যে ভদ্রলোক আর এই যে ভদ্রলোক আর এই যে ভদ্রলোক, এদের প্লেস ভ্যালু, এদের কি বলেছিলাম? প্লেস ভ্যালু। 3 হচ্ছে ইউনিট প্লেস, 3 হচ্ছে ইউনিট প্লেস, মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0। ইউনিট প্লেসে যে সংখ্যা বসে আছে সেটাই হচ্ছে তার ভ্যালু। এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য যে এই প্রত্যেকটা প্লেসে কিন্তু 10 লুকিয়ে আছে, 10-এর গুণিতক লুকিয়ে আছে, মানে 10-এর পাওয়ার লুকিয়ে আছে। ঠিক আছে? 10-এর প্রত্যেকটা প্লেসে 10-এর পাওয়ার লুকিয়ে আছে। ফার্স্ট প্লেসে 10-এর পাওয়ার কি? ফার্স্ট প্লেসে 10-এর পাওয়ার হচ্ছে 0। এক সেকেন্ড না। আচ্ছা, ফার্স্ট প্লেসে 10-এর পাওয়ার কি? ফার্স্ট প্লেসে 10-এর পাওয়ার হচ্ছে 0। যখন নেক্সট প্লেসে যাবো, এটা হচ্ছে কি 10th প্লেস, এখানে 10-এর পাওয়ার কত? এখানে 10-এর পাওয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 1। যখন লাস্ট প্লেসে যাবো তখন সেখানে 10-এর পাওয়ার কত? 10 টু দি পাওয়ার। ঠিক আছে? এক মিনিট। আচ্ছা, সরি, এবার কোথায় আমরা ছিলাম? হ্যাঁ, তাহলে 3-এর পর কত বললাম? 10 টু দি পাওয়ার 0। 2-এর ভ্যালু কত বললাম? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1। আর লাস্ট যে আছে সে হচ্ছে 1 ইন্টু 10 স্কোয়ার। তাহলে যত আমি বাঁদিকে যাব তত আমার কি হবে? পাওয়ার 10-এর পাওয়ার 1 করে বাড়তে থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছে প্লেস ভ্যালুর সঙ্গে ফেস ভ্যালুর পার্থক্য। আমি আগের দিন প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো, এখানে যেমন আমরা 3, 2, 1 দিয়ে এটাকে বোঝালাম, সিমিলারলি এখানেই গল্পটা বলে দিয়েছে যে 3টে ভ্যালু হচ্ছে এক্স ওয়াই জেড উইথ দ্য ডিজিটস অফ এ নাম্বার বিগিনিং ফ্রম দ্য লেফট। তাহলে লেফট থেকে শুরু করি, তার মানে কি এদিক থেকে শুরু করব। তাহলে এক্স ওয়াই আর জেড বিগিনিং ফ্রম দ্য লেফট মানে কি? আমরা এদিক থেকে শুরু করব। আর বিগিনিং ফ্রম দ্য রাইট মানে কি? এদিক থেকে শুরু করব।
তাহলে লেফট থেকে শুরু করলে আমরা ডিজিট গুলো কি কি বলে দিয়েছি, ডিজিট গুলো কি কি বলেছে, এক্স, ওয়াই এবং জেড। তাহলে আমরা কি জানি না এখানে এটা কততম ভ্যালু, এটা হচ্ছে লাস্ট একদম 100 প্লেস, এটা 10 প্লেস, আর এটা হচ্ছে ইউনিট প্লেস। তাহলে 100 প্লেস মানে কি 10 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এর ভ্যালু কত অ্যাকচুয়ালি 100x। এটার ভ্যালু কত হবে বাবা 10y, আর এটার ভ্যালু কত z ইন্টু 10⁻0 মানে z নিজে। তাহলে বুঝে গেল গল্পটা? যারা বুঝতে পারেন তারা এখন পরিষ্কার তাদের সবার? হ্যাঁ স্যার। স্যার লেফট আর রাইটটা স্যার একটু স্যার গন্ডগোল ছিল স্যার, ঠিকঠাক আছে। এবার বুঝে গেছে তো লেফট আর রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা 11টা কে বলছি 11 এর অসুবিধা? স্নেহা বলছি 11 এর অসুবিধা। স্যার আমি। আচ্ছা কি বলেছে, if n minus 1 is an odd number, what are the two other odd number nearest to it? আচ্ছা n minus 1 বলেছে একটা odd number, n minus 1 হচ্ছে একটা odd number, এর কাছের দুটো odd number কি কি? এর কাছের দুটো odd number কি কি? আচ্ছা আমাকে তোমরা বলো 2 যদি একটা odd number হয়, এর সরি 3 যদি একটা odd number হয়, এর পরের odd নাম্বারটা কি হয়? ঠিক 5, তারপরেরটা কি হয় 7, তারপরেরটা কি হয় 9, আর এর আগে কি odd নাম্বার আছে 1। তাহলে দেখো তো প্রত্যেকটা যে odd নাম্বার তাদের মধ্যে ডিফারেন্স কত করে? 2 করে। 2 করে কি করে? difference। সবসময় মনে রাখবো অড এবং ইভিন নাম্বার, অড এবং ইভিন নাম্বার, এই নাম্বারগুলোর মধ্যে যে গ্যাপ থাকে এই গ্যাপ সবসময় 2 করেই থাকে, এই গ্যাপ সবসময় 2 করেই থাকে। তাহলে অড নাম্বারের সিরিজেও গ্যাপ 2 করে থাকে, আর ইভিন নাম্বারের সিরিজেও গ্যাপ 2 করে থাকে। ঠিক আছে, তাহলে অড নাম্বার যে সিরিজ সেখানেও গ্যাপ 2 করে থাকছে, আর ইভেন নাম্বারের যে সিরিজ সেখানেও গ্যাপ 2 করে থাকছে। বুঝা গেছে? তাহলে কোনো একটা সংখ্যা যদি আমাকে 2, 3, 4 সংখ্যায় না বলে দিয়ে যদি আমাকে এক্স ওয়াই জেডে বলে দেয়, তাহলে আমি কি বলবো? যদি এক্স একটা অড নাম্বার হয়, ঠিক এর পরের অড নাম্বার হবে এক্স প্লাস 2, আর ঠিক এর আগের অড নাম্বার হবে এক্স মাইনাস 2। কারণ কি? এদের মধ্যে গ্যাপ কত থাকবে? 2 থাকবে, তাই তো? হ্যাঁ কি না? পরিষ্কার সবার? এই কথাটা সবার পরিষ্কার? তাহলে আমাকে বলো n মাইনাস 1 যদি একটা অড নাম্বার হয়, তাহলে ঠিক এর কাছের মানে বোঝায় নিয়ারেস্ট মানে হচ্ছে এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা। তাহলে n মাইনাস 1 এর ঠিক পরের সংখ্যা কি? n মাইনাস 1 প্লাস 2, আর একটা হচ্ছে n মাইনাস 1 মাইনাস মাইনাস 2। তাহলে এটা কত হবে বাবা? n প্লাস 1, আর এটা কত হবে? n মাইনাস 3। বুঝে গেল? পরিষ্কার? পরিষ্কার সবার? তাহলে আনসার কি হচ্ছে? 11 এর আনসার হচ্ছে সি। 11 আনসার কত হলো? সি হচ্ছে 11 এর আনসার। কারো কোনো ডাউট? না দাদা ঠিক আছে। না স্যার। 12টা বোঝা গেছে? 12 অঙ্কটা সবার বোঝা গেছে? পরিষ্কার?
টাইপ 1 এ 12 অঙ্কটা? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট নেই তো? কারোর ডাউট থাকলে বলো। সোমেন বা কারোর অসুবিধা কোথাও? দাদা আমার 8 নম্বরেরটাও একটা ডাউট রয়েছে। 8 নম্বর তো করালাম না? হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে যদি এখানে বলেছে ফ্রম দ্য লেফট থেকে শুরু করলাম তাই ওটা আসলো, যদি রাইট থেকে হয় সেটাই বলছিলাম। হ্যাঁ, রাইট থেকে করে ঠিক। তোমার 10 এর ভ্যালু রাইট থেকে শুরু করতে, তাই তো? আচ্ছা, আমি শুধু এখানে এই যে 1 2 3টা বললাম, এটা ডিজিট বলেছি, এটা কোনো সংখ্যা 123 বলিনি আমি, ঠিক আছে? যদি এই তিনটে ডিজিট 1 2 আর 3 লেফট থেকে শুরু হয়, লেফট থেকে শুরু হলে 1 এর সঙ্গে 100 গুণ প্লাস 2 এর সঙ্গে 10 গুণ প্লাস 3, এটা হবে সংখ্যাটা। আর এটা যদি রাইট থেকে শুরু হয়, এই সংখ্যাটা যদি রাইট থেকে 1 2 3, এখানে যদি বলতো রাইট থেকে শুরু করতে, তাহলে কি করতাম? 3 এর সঙ্গে 1 গুণ করতাম, একই গল্প হতো। 2 এর সঙ্গে 100 গুণ করতাম, আর 1 এর সঙ্গে 2 এর সঙ্গে 10 গুণ করতাম, আর 1 এর সঙ্গে 100 গুণ করতাম। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় না, আমাকে বললো যে এই সংখ্যাগুলো যে অর্ডারে লেখা আছে অর্ডারটা চেঞ্জ করতে, মানে 1কে আমি যদি লেফটে নিয়ে যাই তাহলে কি হবে সেটা, মানে এই দুটো সংখ্যা ইন্টারচেঞ্জ করে। যখন লেফট আর রাইট এর গল্প হয় তখন এই দুটো সংখ্যা 3টে ডিজিটে, এই দুখানা নাম্বার খালি ইন্টারচেঞ্জ হয়, বাকি এ কিন্তু একই জায়গায় থাকে। এখানে কি বলেছে? এক্স ওয়াই আর জেড। এই এক্স ওয়াই এবং জেড কে কি বলেছে? দ্য ডিজিট অফ এ নাম্বার বিগিনিং ফ্রম দ্য লেফট। বিগিনিং ফ্রম দ্য লেফট, বিগিনিং ফ্রম দ্য লেফট মানে হচ্ছে এ হচ্ছে লেফট, তাহলে এখান থেকেই শুরু করি, এক্স হচ্ছে ফার্স্ট নাম্বার। এবার যদি বলতো যে বিগিনিং ফ্রম দ্য রাইট, তার মানে এক্স হতো এইখানে। গল্পটা বোঝা গেল? এই দুটোর মধ্যে পার্থক্য। যদি বলতো বিগিনিং ফ্রম দ্য লেফট, যদি এখানে বলা আছে বিগিনিং ফ্রম দ্য লেফট, তার মানে একদম লেফটে আছে এক্স, আর বিগিনিং ফ্রম দ্য রাইট বললে তখন এক্স হয়ে চলে যেত, রাইটে চলে যেত। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে তখন আনসারটা কি হয়ে যেত না, এ রাইটে চলে গেছে মানে ইউনিট প্লেসে চলে গেছে, আর এ চলে যাচ্ছে 100 প্লেসে, তার মানে 100z প্লাস 10y প্লাস এক্স হতো এটা আনসার। বুঝা গেছে? পরিষ্কার? কোনো ডাউট এবার? হ্যাঁ দাদা, না না। আচ্ছা, তাহলে এবার আমি চলে যাই ইউনিট ডিজিটের কয়েকটা খুব ভালো অঙ্কে। যেমন দেখো 3⁻40 এই অঙ্কটা, স্যার এইটা হয়ে গেছে স্যার 22 23 24 এর রিমাইন্ডারটা স্যার ওটা ওর মধ্যে একটা করিয়ে দিবেন না? একদম করে দেবো, দাঁড়াও। একদম করিয়ে দেবো। তার আগে আমি 17 অঙ্কটা একবার বলে দিই। 17 অঙ্ক কি বলেছে? হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 3⁻40? 3⁻40 এর ইউনিট ডিজিট কত হবে? 3⁻40 এর ইউনিট ডিজিট কত হবে? আমি কি বলে দিয়েছিলাম? এই 2 3 7 8 এই চারজন ভদ্রলোক যদি বেঁচে থাকে তাহলে আমি কি করব? পাওয়ারটাকে ডিভাইডেড বাই 4 করব। পাওয়ারকে কি করব? ডিভাইডেড বাই 4 করব। তাহলে ডিভাইডেড বাই 4 করার পর যে থাকবে রিমাইন্ডার, সেই হয়ে যাবে পাওয়ার। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর যে থাকবে রিমাইন্ডার, সেই হয়ে যাবে পাওয়ার। তাহলে 40কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার মানে ভাগশেষ কত থাকবে? বলবে 0। 40কে 4 দিয়ে ভাগ করলে পাওয়ার কত থাকবে? 0। তাহলে কারোর পাওয়ার 0 হওয়া মানে তার ইউনিট কত হবে বাবা? 1।
কারোর পাওয়ার শূন্য থাকা মানে তার ইউনিট ডিজিট কত হবে? 1। তাহলে 17-র আনসার কত হবে? 1 ইজ দ্য কারেক্ট আনসার। বুঝে গেল? তাহলে যখনই 4 দিয়ে ভাগ করা, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার আমি 0 পাবো, তখন যে কোনো নাম্বার মানে 2, 3, 7, 8 এই 4 জনের মধ্যে যে কোনো একজন থাকলেই সবসময় ইউনিট ডিজিট কত হবে? 1 হবে। আচ্ছা, এবার বলছে 22, 23, 24-এর মধ্যে যে কোনো একটা অঙ্ক। আচ্ছা, যেহেতু আমি এই অঙ্কটাকে করিয়েছি, তাহলে এই অঙ্কটার সঙ্গেই দেখো আমি 24-এর অঙ্কটাও বলে দিচ্ছি। 24-এর অঙ্ক কি বলেছে? 2 টু দি পাওয়ার 31/5। আগে যেটা 3 টু দি পাওয়ার 40, 2 টু দি পাওয়ার 31/5 করলে ইউনিট ডিজিট কত হবে? সরি, রিমাইন্ডার কত হবে? তাহলে আগে আমার কাজ হবে যে 2 টু দি পাওয়ার 31 এর ইউনিট ডিজিট কত? 2 টু দি পাওয়ার 31 এর ইউনিট ডিজিট কত? তাহলে আমি একটু আগেই বলেছি 2, 3, 7, 8 এই 4 জনের মধ্যে কোনো একজনই যদি বেঁচে থাকলে আমার পাওয়ারকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 31 কে 4 দিয়ে ভাগ করলে কত অবশেষ থাকে? এই বলবে 4, 4 5 4 7 28, তার মানে 3 থাকে অবশেষ। তাহলে আনসার কত হবে? 2 টু দি পাওয়ার কিউব হয়ে যাবে এটার ইউনিট ডিজিট। তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে কত? সবাই বলবে 8। তাহলে এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত হচ্ছে? 8। তাহলে 8 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত রিমাইন্ডার থাকে? 3। তাহলে 3 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমার কাজ কি হবে? 2 টু দি পাওয়ার 31 এই সংখ্যাটার ইউনিট ডিজিট বার করে নেওয়া। 2 টু দি পাওয়ার 31 এই সংখ্যাটার ইউনিট ডিজিট বার করে নেওয়া। এবার এই ইউনিট ডিজিটটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, যে অবশেষ পাবো সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। বুঝা গেছে? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট নেই তো? না না স্যার 8 কে যদি 5 দিয়ে ভাগ করে দশমিকে উত্তর চলে আসবে স্যার। হ্যাঁ, আমাকে বলেছে রিমাইন্ডার বার করতে বাবা। রিমাইন্ডার মানে কি? ভাগ শেষ। এটাই হচ্ছে ভাগ শেষ। দশমিকে এর পরে করলে দশমিক আসে, এর পরে আর করতে বলেনি। ঠিক আছে, ভাগ শেষ বার করতে বলেছে, আমাকে ভাগ মেলাতে বলেন। দাদা ঠিক আছে। দাদা, ওই 17 নম্বরটা হচ্ছে গিয়ে তোমার 40 পাওয়ার ছিল, ওকে 4 দিয়ে ভাগ করে দিলে, ঠিক আছে, তাহলে তো হচ্ছে গিয়ে তোমার পাওয়ারে থাকবে 3 টু দি পাওয়ার 10 থাকবে। কেন লেন থাকবে? 40-কে 4 দিয়ে ভাগ শেষ, সবসময় ভাগ শেষ। এখানে কি গল্প লেখা আছে? পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বিকেম পাওয়ার। তাহলে রিমাইন্ডার কত? 40-কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়। রিমাইন্ডার 0 হয়। আমি কখনই, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে 17ও বোঝা গেল, তার সঙ্গে 24ও বোঝা গেল। এবার 22 আর 23 হচ্ছে একই ক্যাটাগরি। বাইশ আর 23 হচ্ছে একই ক্যাটাগরি। 22-এ দেখ কি বলেছে, 35 into 71/8 রিমাইন্ডার কত হবে? 35 into 71/8। তাহলে যদি আমি এই সংখ্যাটা গুণ করে তারপর 8 দিয়ে ভাগ করতে চাই, সেটা অনেকটাই টাইম সাপেক্ষ, অনেকটাই টাইম সাপেক্ষ। তাহলে দেখো এই 35 আর 71 এই দুজনকে যদি আমি আলাদা আলাদা ভাগ করে নিই, তাহলে তো রিমাইন্ডার বার করা অনেক সোজা। 35-কে 8 দিয়ে ভাগ করব আর 71-কেও 8 দিয়ে ভাগ করব। 35-কেও 8 দিয়ে ভাগ করব, 71-কেও 8 দিয়ে ভাগ করব। 35-কে যদি 8 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকে? রিমাইন্ডার মানে কিন্তু ভাগশেষ, তাই তো? তাহলে রিমাইন্ডার থাকবে বাবা একদম 3 থাকবে। এটা রিমাইন্ডার কত থাকবে? 3 থাকবে। আর এটা কত থাকবে? এটা কত থাকবে? এটা থাকবে 7।
এবার কত হলো দেখো, 3 আর 7 গুণ করে কত হয়? 21। এবার রিমাইন্ডার কত হবে? 5। এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। কার বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে, কিন্তু স্যার 23-এরটা দেখুন অনেক বড় সংখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে স্যার বলছি কতগুলো সংখ্যা? 22টা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার 22টা বোঝা যাচ্ছে। 35 কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 35 কে 8 দিয়ে ভাগ করলে 3 অবশেষ থাকছে, আর 71 কে 8 দিয়ে ভাগ করলে 7 অবশেষ থাকছে। তাহলে অবশেষগুলো আমাকে আগে বের করতে হবে ইন্ডিভিজুয়াল, তারপর তাকে গুণ করলে আবার একটা অবশেষ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে যদি দুটো নাম্বার থাকে, দুটো নাম্বার কি আলাদা আলাদা 8 দিয়ে ভাগ করে আমাকে অবশেষ বের করে নেওয়ার পর তারপরে তাকে গুণ করলে আমি পেয়ে যাবো রিকোয়ার্ড অ্যান্সার। এবার 23-এর অঙ্কটা দেখি, এখানে তো কটা নাম্বার আছে বাবা? এখানে 4টে নাম্বার আছে। 4টে কি 5টা নাম্বার আছে, তাই তো? কিন্তু এখানে একটা ছোট্ট ট্রিক্স আছে, দেখো একটু ভালো করে চোখ চেয়ে দেখলেই বুঝতে পারবে। 35 ইন্টু 173 ইন্টু 1748 ইন্টু 1749 ইন্টু 1753 বাই কত আছে? বাই আছে 17। বাই আছে কত? 17। তাহলে একটু ভালো করে চোখে দেখলেই দেখতে হবে 17 আর 35 এটা সবসময় কি এক রিমাইন্ডার দেবে। 17 দোকানে 34, 1 থাকবে রিমাইন্ডার। আর এগুলো দেখো 10-এর গুণিতকে আছে। 17 10 গুণ করলে কত হয়? 170। তাহলে রিমাইন্ডার কত থাকবে? 3। এটাকেও দেখো 10 গুণ আছে, তাহলে করলে কত হবে? 48, তাই তো? তারপরে কি 17 যদি আমি এখানে 10 গুণ করি কত হয়? 170, করে থাকে কত? 48। তাহলে 48 কতবার যায় বাবা? 48 আর দুবার যায়। দুবার গেলে কত ভাগ কত পড়ে থাকে? 10। দুবার গেলে কত পড়ে থাকে? 10। কোনো আপত্তি? কোনো আপত্তি আছে? রিমাইন্ডার যে 10 হবে, কোনো 10 হবে না 14 হবে? 14 কেন হবে? আচ্ছা 14 হবে। 17 10 170, 48 48 17 দুগুণে 34, আচ্ছা 14, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এটা 14 হয়, ঠিক তার পরের টাইম 15 লিখতে পারি? ঠিক তার পরের টাইম 15 লিখতে পারি, কেন দেখো 1748 1749 এর মধ্যে 1-এর ডিফারেন্স। তাহলে যদি এখানে রিমাইন্ডারের 1-এর ডিফারেন্স হয়, তাহলে এখানেও রিমাইন্ডার কি হবে? 1-এর ডিফারেন্সই হবে। কারণ এই 17-র পরের সংখ্যাটা কি আছে? 17-র কাছাকাছি 14 রিমাইন্ডার যদি হয়, পরেরটা 15 রিমাইন্ডার হবে। যতক্ষণ না 17 রিমাইন্ডার পড়ে থাকে ততক্ষণ তো আরেকবার যাচ্ছে না। তাই 17 পৌঁছানো তো এখনো 3 ঘর বাকি আছে। তাহলে 14-র পরের সংখ্যাটা নিশ্চয়ই 1 বেশি 15 রিমাইন্ডার দেবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে যখন এই নাম্বারটা 51-এ পৌঁছে যাবে, 51, যখন এই নাম্বারটা 51-এ পৌঁছে যাবে তখন কি হবে? এটা মিলে যাবে। তখন কি হবে? এটা 17 দিয়ে গুণ করলে মিলে যাবে, হ্যাঁ কি না? এবার বুঝতে পেরেছি সবাই বাকি আমার যে গল্পটা? যখন 1749 থেকে এটা 1751 হবে, 17 কে 17, 17 দিনে 51, 1749 থেকে যখন এটা 1751 হবে তখন কি হবে? এটা সংখ্যাটা মিলে যাবে, হ্যাঁ কি না? 1751 থেকে কি হয়েছে? 1753 হয়েছে। 1751 থেকে কি হয়েছে? 1753 হয়েছে। 2 হবে। তার মানে কি 2 ডিফারেন্স আছে, মানে 2 রিমাইন্ডার কত হচ্ছে? 2। পরিষ্কার বোঝা গেল সবাই?
তাহলে দেখো হুম। এই যে তিনটে নাম্বারের মধ্যে রিলেশন, এই রিলেশনটাই খুঁজে বার করতে হতো। 48, 49 এবং 53। 48, 49 এবং 53। 48 কি আমার 14 রিমাইন্ডার হলো, তারপরের সংখ্যাটা এক বেশি, তার মানে রিমাইন্ডার এক বেশি হবে 15। যখন এটা রিমাইন্ডার 17 পৌঁছে যাবে তখন আর কোনো রিমাইন্ডার থাকবে না। তার মানে কি 49 প্লাস 1 50 প্লাস 1 51। 51 পৌঁছে যাওয়ার পর রিমাইন্ডার 0। তাহলে 51 যদি রিমাইন্ডার 0 হয় তাহলে 53 রিমাইন্ডার কি হবে? 2 হবে, কারণ 2 বেশি হয়েছে, তার মানে আবার 2 রিমাইন্ডার শুরু হবে। মানে 50 যখন 51 পর 52 হবে 1 রিমাইন্ডার, 52 পর 53 হলে আরো 1 রিমাইন্ডার। তাহলে ঠিক এরকম করে ডিফারেন্স খুঁজে পার করতে পারলেই আমার কিন্তু রিমাইন্ডার বের করাও সোজা হয়ে যায়। রিমাইন্ডার বের করাও সোজা হয়ে যায়। দেখুন এবার কত সহজেই গুণটা করা যায়। 3 1 3, 2 6, 6 15 90। 6 15 কত? 90। 14 9 কত হয় বাবা? 14 9 কত? 14 9 কত হয়? আরে 126। 140। হ্যাঁ, 126 126 নামটা এখনো মুখস্থ হলো না কারোর। মুখস্থ মুখস্থ। বাই কত? 1260 বাই। বোঝা গেল? তাহলে 1260-কে 17 দিয়ে ভাগ করলে কত অবশেষ থাকবে? 7 17 কত হয়? 119। 119 আর 19 এর কত হচ্ছে? 70। 3 7 17 68। 2 হচ্ছে রিমাইন্ডার। 2 হচ্ছে রিমাইন্ডার। বোঝা গেছে? সবার পরিষ্কার? কারো কোনো ডাউট? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা এরপরে কোন অঙ্কটা বলো আটকেছে? এরপরে কোন অঙ্কটা বলো? 28 এরটা বলুন। 28। আমি জানতাম এই অঙ্কটা বলতে হবে। বুঝছি এটা, ঠিক আছে। অঙ্ক 8 এর অঙ্কটা খুবই ভালো অঙ্ক। WBCS মেন্সে এসেছিল এটা প্লাস বার। শুধু ডিজিটগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি, বাকি অঙ্ক সেম। বলছে in a 2-digit number the digit at the unit place is 1 less than twice the digit at the tens place। এই লাইনটার মধ্যে পুরো অঙ্ক লুকিয়ে আছে। তাহলে আমায় কি কি দেওয়া আছে? একটা হচ্ছে টেন্স প্লেস গল্প, আর একটা হচ্ছে ইউনিট প্লেসের গল্প। তাহলে সংখ্যাটা কি? 2 অঙ্কের সংখ্যা। সংখ্যাটা কি? 2 অঙ্কের সংখ্যা। তাহলে টেন্স প্লেসের সংখ্যাটা আমি ধরে নিলাম x। টেন্স প্লেসের সংখ্যাটাকে আমি ধরে নিলাম x। তাহলে ইউনিট প্লেসের সংখ্যাটা কি হবে? ইউনিট প্লেসের সংখ্যাটা কি হবে? 2x minus 1। যে এটা করে ফেলতে পারবে তার অঙ্ক ওখানেই শেষ হয়ে গেছে। সে অঙ্কটা খুব সহজেই করে ফেলবে। এই গল্পটা বোঝা গেছে? পরিষ্কার? বলেছে 2-digit number the digit at unit place is 1 less than twice the digit at the 10th place। তাহলে 10th place যে সংখ্যাটা আছে তার দুগুণ অপেক্ষা 1 কম ইউনিট ডিজিটের সংখ্যাটা। তাহলে 10th প্লেসের সংখ্যাটা আমি যদি x ধরে নিই তাহলে ইউনিট ডিজিট যে ডিজিটটা পড়ে থাকবে ইউনিট প্লেসে তার ভ্যালু কত হবে? দুগুণ, 10th প্লেসের দুগুণ থেকে 1 কম, তার মানে কি twice of x minus 1। twice of x of minus 1। তাহলে এটা কি পাগল? x হচ্ছে 10th প্লেসের ডিজিট আর ইউনিট প্লেসের ডিজিট হচ্ছে 2x minus 1।
তাহলে অ্যাকচুয়াল যে সংখ্যাটা কত হবে? আমি একটু আগেই বলেছি যে 10 প্লেস মানে কি 10 দিয়ে গুণ, তার মানে 10x প্লাস 2x মাইনাস 1 ইন্টু 1 মানে 2x মাইনাস 1। তার আলটিমেট কত হলো? 12x মাইনাস 1 হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা। এবার কি বলেছে নেক্সট লাইনে? ইফ দ্য ডিজিট অ্যাট ইউনিট অ্যান্ড 10 প্লেস আর ইন্টারচেঞ্জ। শুধু এটুকুই পড়ে দাও। তাহলে আমার কি করা হয়েছে? ইন্টারচেঞ্জ করা হয়েছে। তার মানে কি? এখানে 2x মাইনাস 1 এসছে আর এখানে x এসছে। আমাকে ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ করা হয়েছে। যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে কি হবে? তাহলে যে সংখ্যাটা হবে সেটা কিরকম দেখতে হবে? 2x মাইনাস 1 ইন্টু 10 প্লাস x। তার মানে কি? 2x 10 ইন্টু 2 মানে হচ্ছে 20x, 20x প্লাস x 21x মাইনাস 10, 21x মাইনাস 10 হচ্ছে আমার ইন্টারচেঞ্জ করার পরে যে সংখ্যাটা পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল বা অরিজিনাল, আর এটা হচ্ছে নিউ নাম্বার। এই দুটো জিনিস বার করাটাই হচ্ছে মেন অঙ্ক, আর কিছু অঙ্কের মধ্যে নেই। এবার দ্য ডিফারেন্স বিটুইন দ্য নিউ অ্যান্ড অরিজিনাল নাম্বার ইজ লেস দেন দ্য অরিজিনাল নাম্বার বাই 20, তাই তো? তাহলে এই নিউ আর অরিজিনাল নাম্বারের মধ্যে ডিফারেন্স বার করে নাও। 21x মাইনাস 10 মাইনাস 12x প্লাস 1, এটা হচ্ছে নিউ আর অরিজিনাল নাম্বারের মধ্যে ডিফারেন্স। নিউ অরিজিনালের মধ্যে ডিফারেন্স। এবার এটা কত লেস দেন দ্য অরিজিনাল নাম্বার? 20 লেস দেন দ্য অরিজিনাল নাম্বার। মানে কি? 12x মাইনাস 1 এর থেকে 20 ছোট। 12x মাইনাস 1 এর থেকে 20 ছোট। তাহলে 21x থেকে 12x বিয়োগ করলে কত হবে আমার? 9x মাইনাস 10 প্লাস 1 মানে মাইনাস 9। 12x ই থাক, মাইনাস 21 মাইনাস 21। তাহলে 12x থেকে 9x বিয়োগ করলে পড়ে থাকে 3x, আর 21x থেকে 9 বিয়োগ করলে পড়ে থাকে 12। তাহলে x সমান কত হলো? 4। তাহলে বার করতে কি বলেছে? বার করতে মানে কি বলেছে? হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার। তাহলে অরিজিনাল নাম্বার কত? 4 × 48 মাইনাস 1, 47 ইজ দ্য কারেক্ট আনসার। 47 ইজ দ্য কারেক্ট আনসার। কার বুঝতে অসুবিধা? কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? স্যার একবার ওই এর কাজটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন? একটু সেক্ষেত্রে যে ক্যালকুলেশনটা করলে আরেকবার একটু বলে দেবেন? এখানটায় হ্যাঁ স্যার। আমায় কি বলেছে? যে অ্যাকচুয়াল নাম্বার এবং নিউ নাম্বার বা অরিজিনাল নাম্বার আর নিউ নাম্বারের মধ্যে ডিফারেন্স। আমাকে অরিজিনাল নাম্বার আর নিউ নাম্বারের মধ্যে ডিফারেন্সটা এখানেই বের করে নেওয়া যায়। আমি শুধু এটা তোমাদের করিয়ে দিয়েছি। ডিফারেন্স মানে কি? বিয়োগফল, মানে যার কোনো নেগেটিভ ভ্যালু নেই। তাহলে নতুন নাম্বারটা দেখে মনে হচ্ছে 21x আছে, তার মানে এটা বড় হবে মনে হচ্ছে আমার। 21 থেকে 12 বিয়োগ করার সুবিধা, তাই জন্য আমি 21x মাইনাস 10টা আগে লিখেছি। তাহলে 21x মাইনাস 10 মাইনাস 12x মাইনাস 1। তাহলে আমার গল্পটা এরকম হওয়া উচিত ছিল। আমি একটুখানি একটা স্টেপ পরে লিখেছি। 21x মাইনাস 10 মাইনাস 12x মাইনাস 1, এই নাম্বারটা আর এই নাম্বারটার মধ্যে ডিফারেন্স। তাহলে 21x মাইনাস 10 থেকে 12x মাইনাস 1 বিয়োগ করলে থাকে 9x মাইনাস 9। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে যে ডিফারেন্স সেটা অ্যাকচুয়াল নাম্বারের থেকে 20 ছোট। তাহলে অ্যাকচুয়াল নাম্বার কি? 12x মাইনাস 1, তার থেকে 20 কম। তাহলে মানে 12x মাইনাস 1 মাইনাস 20। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? না অ্যাকচুয়াল নাম্বার মাইনাস 20।
তাহলে 21x minus 10 minus 12x minus 1 is equal to 12x minus 1 minus 20. তাহলে জাস্ট এবার এখান থেকে বিয়োগ করেছি, 21x minus 12x করলে 9x হয়, আর মাইনাস 10 থেকে প্লাস 1 বিয়োগ করলে হয় মাইনাস 9। তাহলে এবার এখান থেকে জাস্ট দেখো 12x minus 9 is equal to 3x, আর 21 এদিকে লিখিয়ে প্লাস 21 minus 9 12। তাহলে 3x is equal to 12 হলে x is equal to কত হবে? 4 হবে। x is equal to কত হবে? 4 হবে। এবার x is equal to আমাকে অরিজিনাল নাম্বারটা বের করতে বলেছে, তাহলে x is equal to 4 আমি এখানে বসিয়ে দেবো। অরিজিনাল নাম্বার কোনটা? এটা হচ্ছে নিউ নাম্বার। তাহলে 12x minus 1 মানে হচ্ছে 48 minus 1, 47 is the correct answer. 47 is the correct answer. বুঝা গেল? আর কার কোনো ডাউট? দাদা আমি বুঝিনি। ঠিকই তো আছে, আবার কি বুঝিনি ভাই? কে বুঝতে পারেন? সোমেন বুঝতে পারেন? হ্যাঁ দাদা, নাই বুঝতে পারে, কোনো ব্যাপার না, না বোঝাটা কোনো বড় ব্যাপার না, না বুঝতে পারলে বলাটাই বড় ব্যাপার, কোনো ব্যাপার না, হতেই পারে। আচ্ছা, কি মানে কোনখানটা বোঝা যাচ্ছে না একটু ঠিক করে বলো আমাকে। একটু প্রশ্নটা পড়ে ওই কিভাবে ওটা বার করলাম ওটাই বুঝতে পারছি না। মানে প্রশ্নটা পড়ে তোমার বুঝতে পারার অসুবিধা হচ্ছে, মানে প্রশ্নটাই বুঝতে পারছো না অ্যাকচুয়ালি ব্যাপারটা, তাই তো? হ্যাঁ আচ্ছা দেখো এখানে যে গল্পটা বলেছে 2 ডিজিট নাম্বার, এই 2 ডিজিট নাম্বারটা কি সেটা তো বুঝতে পেরেছো? একটা নাম্বার 2 ডিজিট মানে হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা, 12 মানে আমাকে 10 থেকে 99 পর্যন্ত এই সমস্ত সংখ্যা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? এবার এখানে সংখ্যাটা পার্টিকুলার না বলে দিয়ে সেটা এক্স আর ওয়াই ফরম্যাটে বলা আছে। এবার এই এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বলা আছে, বলেছে যে একটা 2 ডিজিট নাম্বার মানে 2 অঙ্কের একটি সংখ্যার যে ইউনিট ডিজিট মানে একক স্থানীয় সংখ্যা আর দশক স্থানীয় সংখ্যার মধ্যে রিলেশন বলা আছে। রিলেশনটা কি রকম? দশক স্থানীয় সংখ্যাটা যদি এক্স হয় তাহলে একক স্থানীয় সংখ্যাটা হচ্ছে দশক স্থানীয় সংখ্যার 2 গুণ অপেক্ষা 1 কম, ঠিক আছে? তাহলে একক স্থানীয় সংখ্যাটা কত হবে? 2x minus 1। তাহলে দশক স্থানীয় সংখ্যা আর একক স্থানীয় সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমি সংখ্যাটা কি করে বার করবো? আমি আগেই বলে দিয়েছি যে দশক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 গুণ প্লাস একক স্থানীয় সংখ্যার সঙ্গে 1 গুণ, তাহলে 10x প্লাস একক স্থানীয় সংখ্যার সঙ্গে 1 গুণ মানে এটাই থাকবে 2x minus 1। তাহলে 10x plus 2x minus 1 is equal to 12x minus 1 হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারটা। তার মানে এই নাম্বারটার মধ্যে x এর ভ্যালু পেয়ে গেলেই আমি অ্যাকচুয়াল নাম্বারটা পেয়ে যাব। যেহেতু আমি x এর ভ্যালু জানি না তাই জন্য নাম্বারটা এরকম দেখতে লাগছে। এবার x এর ভ্যালুটা বার করাই হচ্ছে আমার মেন লক্ষ্য। বোঝা গেছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পরে যখন আমি এই স্টেপটা করেছি, পরে বলেছে যে দশক স্থানীয় সংখ্যা আর একক স্থানীয় সংখ্যার মধ্যে যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে নাম্বারটা কি হয় না, নতুন যে নাম্বারটা তৈরি হয় এবং পুরনো যে নাম্বারটা থাকে সেগুলোর মধ্যে ডিফারেন্স, সেগুলোর মধ্যে যে পার্থক্য, ঠিক আছে, সেই পার্থক্যটাই হচ্ছে নতুন মানে অরিজিনাল নাম্বারের থেকে 20 কম, অরিজিনাল নাম্বারের থেকে 20 কম। বোঝা গেছে এবার? হ্যাঁ ঠিক আছে। তার মানে ধরো একটা সংখ্যা তোমায় বললাম 12 একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 21, তাহলে এই 12 থেকে 21 কি করে এলো না ইন্টারচেঞ্জ করে, এই সংখ্যা দুটোকে ইন্টারচেঞ্জ করলো। তাহলে ইন্টারচেঞ্জ করলে ভ্যালু তো বড় হয়ে যায়, আগে ছিল 12 এখন হয়ে গেছে 21, তাহলে ভ্যালুটা তো বাড়ে। সেই কতটা বাড়ে না এইটাই বাড়ে, 12x minus 1 minus 20। বুঝে গেল? হ্যাঁ দাদা বুঝে গেছি। ঠিক আছে, না বুঝতে হলে আবার পরের বারে বলবে, আবার বুঝিয়ে দেবো। এই অঙ্কটা একটু অন্যরকম, তো বুঝতে অসুবিধা হতেই পারে। তাহলে টাইপ 2 মোটামুটি সবকটা অঙ্কই করিয়ে দেওয়া হলো। এবার টাইপ 3, টাইপ 3 এর মধ্যে কি আছে? স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট অফ এ ফ্র্যাকশন। স্যার টাইপ 32 এর দাগে যেটা আছে স্যার, স্যার বুঝতে পারছি না। টাইপ 2 এর 32? হ্যাঁ স্যার। কি গল্প আছে? দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট। কেন বোঝা যাচ্ছে না?
7^71। স্যার বোঝা যাচ্ছে স্যার, কিন্তু আমি উত্তর করছি স্যার 2 বেরোচ্ছে। 6^35, সরি 6^63 আছে। আরেকটা আছে 3^65। বলছে এদের ইউনিট ডিজিট কি হবে। তো আমি আগেই বলেছি আমি কোথায় লক্ষ্য দেবো, বেসে লক্ষ্য দেবো। তাহলে এখানে এবার দেখতে পাচ্ছি 7 আর 3 এই দুটো সংখ্যার মেন সংখ্যা। 2, 3, 7, 8 এই চারটে সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা যদি বেশি থাকে তাহলে পাওয়ারকে কি দিয়ে ভাগ করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 71কে 4 দিয়ে ভাগ করলে কত অবশেষ থাকবে, বলবে 3 অবশেষ থাকবে। 71কে 4 দিয়ে ভাগ করলে কত অবশেষ থাকবে, বলবে 3 অবশেষ থাকবে। 4×7=68। তাহলে 71 - 68 হচ্ছে বিয়োগফল কত হয়, 3 হয়। তাহলে 3 থাকবে, পাওয়ার 7-এর পাওয়ার হয়ে যাবে 3। এখানে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে, 1। তার মানে পাওয়ার কত হবে, 1। গল্প শেষ। 6-এর পাওয়ার যাই হোক না কেন, 6-এর পাওয়ার যাই হোক না কেন, আমি প্রথম দিনই বলেছি যে 5 এবং 6 এর পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট সবসময় 5 এবং 6ই হয়। 5-এর স্কোয়ার আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম, যে 5-এর পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে 25 হয়, 5-এর যদি পাওয়ার কিউব হয় তাহলেও 125 হয়। তার মানে দেখো পাওয়ার ইভিন হোক বা অড হোক ইউনিট ডিজিট কত, 5। ঠিক সিমিলারলি 6-এর স্কোয়ার যদি 36 হয়, 6-এর কিউব কত হয়, 216 হয়। তাহলে দেখো পাওয়ার অড হোক বা ইভিন হোক ইউনিট ডিজিট সবসময় কত, 6। তার মানে কি 5-এর পাওয়ার যদি 1001 বা লাখ কিউব বা যা খুশি হোক না কেন, সবসময় 5-এর পাওয়ার যাই থাক না কেন ইউনিট ডিজিট সবসময় 5, আর 6-এর পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিট সবসময় 6ই হবে। পরিষ্কার সবার? তাহলে এই সংখ্যাটা ইউনিট ডিজিট কত হবে, 6ই হবে। 7-এর কিউব কত হয়, 343। 3 তার মানে এ 6 এও 3, তার মানে 3×3 = 9, 6 = 54। 4 ইজ দ্য আনসার। আনসার কি 4 আছে? একদম 4 আছে। যোগ করে দিয়েছি স্যার, এখানেই ভুলে গেছে। সরি স্যার, এটা আমারই ভুল। ভেরি গুড। আচ্ছা, এবার টাইপ 3 চলে আসি। টাইপ 3 অঙ্কের মধ্যে কয়েকটা ভালো ভালো অঙ্ক করাবো, কিন্তু টাইপ 3 অঙ্কের মধ্যে যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমি কি করেছিলাম, গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট, গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট অফ দ্য ফ্র্যাকশন। এটার কি কি নিয়ম বলেছি আমি? স্যার একটা হচ্ছে যদি মানে ডিনোমিনেটর আর নিউমারেটরের যদি ডিফারেন্সটা সমান হয় তাহলে ডিনোমিনেটর যার বড় হবে সেই ফ্র্যাকশনটা বড় হবে। আর একটা হচ্ছে স্যার যদি ওই ডিফারেন্সটা হচ্ছে 1 না হয় তাহলে স্যার ওই ডিফারেন্সের লসাগু এলসিএম বার করতে হবে, তারপরে স্যার দেখতে হবে। ওকে, তাহলে আমি বলেছিলাম যে ফ্র্যাকশনের দুটো গল্প আছে। একটা আমি প্রপার ফ্র্যাকশন দেখবো, আর হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন মধ্যে। আমার যে রুলগুলো শিখিয়েছিলাম সেগুলো সব প্রপার ফ্র্যাকশন। সবসময় মনে রাখবো যে ইমপ্রপার ফ্র্যাকশন সবসময় প্রপার ফ্র্যাকশন অপেক্ষা বড় হবে, প্রপার ফ্র্যাকশন অপেক্ষা বড়, এই ইমপ্রপার ফ্র্যাকশন সবসময় প্রপার ফ্র্যাকশন অপেক্ষা বড় হবে। কারণ কি, 2-এর 3 এটা একটা প্রপার ফ্র্যাকশন,
যেখানে কি, যেখানে নিউমারেটর সব সময় ডিনোমিনেটর থেকে ছোট হবে। তাহলে ডিনোমিনেটর কি হবে, নিউমারেটর অপেক্ষা বড় হবে। ডিনোমিনেটর মানে কি, হর। যেখানে হর লব অপেক্ষা বড় হয়, যেখানে হর লব অপেক্ষা বড় হয়, মানে ডিনোমিনেটর নিউমারেটর অপেক্ষা বড় হয়, তাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। আর ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে যেখানে নিউমারেটর ডিনোমিনেটর অপেক্ষা বড় হয়, নিউমারেটর ডিনোমিনেটর অপেক্ষা বড় হয়। তাই সারা জীবন এই ভদ্রলোক 3/2 2/3 অপেক্ষা কি হবে, বড় হবে। সারা জীবন কি হবে, 2/3 অপেক্ষা 3/2 বড় হবে। তাই আমি যে রুলগুলো সব শিখবো, সব প্রপার ফ্র্যাকশনের উপর রুল শিখবো, কারণ ইমপ্রপার ফ্র্যাকশন অটোমেটিক্যালি প্রপার ফ্র্যাকশন অপেক্ষা বড় হবে, প্রপার ফ্র্যাকশন অপেক্ষা বড় হবে। ঠিক আছে, বোঝা গেছে? এই গল্পটা পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আমি 5 মিনিট একটু জল খেয়ে তারপর আসছি। আচ্ছা, তাহলে আমরা দুটো পয়েন্ট শিখেছিলাম, তাই তো? একটা হচ্ছে ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশনের মধ্যে যদি নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে কি হয় না, ডিফারেন্স সব জায়গায় সমান হয়, আর একটা ডিফারেন্স সমান যদি না হয়। তাহলে যদি ডিফারেন্স সমান হয়, তাহলে যেটা ডিনোমিনেটরে যেটা সবচেয়ে বড় থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ফ্র্যাকশন, আর যেখানে ডিনোমিনেটর ছোট থাকবে সে হচ্ছে সবচেয়ে ছোট ফ্র্যাকশন। আচ্ছা, আজকে আর একটা নিয়ম, ছোট্ট নিয়ম শিখে নেবো, ঠিক আছে? সেটা অঙ্ক দিয়ে শিখবো। দেখো 35 নম্বর অঙ্কটা, 35।
আচ্ছা, এখানটা দিকটা মুছে দিই। বলেছে এই চারটে ফ্র্যাকশনের মধ্যে হুইচ ইজ দ্য লার্জেস্ট অফ দ্য ফলোইং ফ্র্যাকশন। তাহলে এটাতে আমি লার্জেস্ট এবং স্মলেস্ট দুটোই বার করা শিখে নেবো। আগে ডিফারেন্স দিয়ে তাহলে তিনটে মেথডই শেখাবো। একটা হচ্ছে তোমরা সবকটার এগুলোকে পয়েন্ট ফ্র্যাকশনে পয়েন্টে পরিণত করতে পারো, দশমিক সংখ্যায় ট্রান্সফার করতে পারো, তারপরে করতে পারো। তাহলে ফার্স্ট যে মেথড সেটা হচ্ছে ডেসিমেল মেথড। যদি 2/3 কে ডেসিমেল করো তাহলে কত হবে? 0.6। এটাও হবে 0.6, এটা হবে 0.7 এর কাছাকাছি। আর এটাকে যদি করো 17,110, তাহলে এটা 0.6 এর থেকে একটু বড় হবে, 0.6 এর থেকে একটু বড় হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ভদ্রলোক হচ্ছে সবচেয়ে বড় ফ্র্যাকশন। কিন্তু এই যে দশমিক বা ডেসিমেলে ট্রান্সফার করাটা সবসময় সুবিধার হয় না, ভাগ করতে অনেক অসুবিধা হয়। তাই জন্য এই মেথডটাকে ভুলে যাওয়াই ভালো, এই মেথডটাকে ভুলে যাওয়াই ভালো। 2 নম্বর হচ্ছে ডিফারেন্সটা দেখা। নিউমারেটর ডিনোমিনেটর ডিফারেন্স কত? এখানে হচ্ছে 1, এখানে ডিফারেন্স কত? 2, এখানে ডিফারেন্স কত বাবা? 3, আর এখানে ডিফারেন্স কত? 6। তো আমি কি বলেছি? ডিফারেন্স গুলোকে সমান করব। ডিফারেন্স গুলোকে সমান করব মানে 1, 2, 3 এবং 6 এদের এলসিএম বার করব। তাহলে এলসিএম অফ 1, 2, 3, 6 কত হবে? 6। এলসিএম অফ 1, 2, 3, 6 কত হবে? 6। তাহলে 1 কে আমায় কি করতে হবে? 6 করতে হবে। তাহলে ডিফারেন্সে যে পারফরমেন্স করব, ডিফারেন্সে আমি যে কাজ করব, ঠিক সেম কাজ আমায় করতে হবে লবে। তাহলে আমি ডিফারেন্স দিকে আর তাকাবোই না। আমার এখানে 1 আছে, 1টাকে 6 করতে হবে। তার মানে কি? 2 কে 6 দিয়ে গুণ। 2 কে যদি 6 করতে হয় কত দিয়ে গুণ করতে হয়? 3 দিয়ে। তাহলে 3 কেও 3 দিয়ে গুণ। ঠিক 3 কে 6 করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 2 দিয়ে গুণ করতে হয়। আর 6 কে 6 করতে গেলে 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 6 কত হলো? 12। 3 থেকে কত? 9। 8 দুগুণে কত? 16। আর 11 ইন্টু 1 মানে 11। তাহলে 12, 9, 16, 11 এদের মধ্যে লার্জেস্ট কে? 16। তাহলে আনসার কি হলো? 8 এর 11 হচ্ছে লার্জেস্ট ফ্র্যাকশন। বুঝে গেল? 3 নম্বর আরেকবার মেথড। একটু বলবে ওইটা? কোনখানটা বলবো বলো? স্যার ওই যে 3-এর যেটা ওটা করলেন, 2-এরটা 6-এ। দুয়ের 3, এটা আমরা ডিফারেন্স কত বলেছি? 1। 3 এর 5 ডিফারেন্স 2, 8 আর 11 ডিফারেন্স 3, আর 11 17 ডিফারেন্স কত? 6। তাহলে 1, 2 আর 3 আর 6 এদের এলসিএম বার করতে হবে। এলসিএম কত? বলবে 6। তাহলে 1 কে 6 করতে গেলে আমার কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি 1 কে 6 দিয়ে গুণ করতে আমি কি করব? 1 কে 6 দিয়ে গুণ করব না, আমি এই নিউমারেটর বা লবটাকে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 ইন্টু 6 গুণ করে কত হয় বাবা? 12। তাহলে 2 কে আবার 6 করতে গেলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। আমি কি করব? 3 কে 3 দিয়ে গুণ করে দেবো। 2 কে 6 করতে গেলে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় সেম সংখ্যাকে আমি কি করব? 3 দিয়ে গুণ করবো, মানে নিউমারেটরকে সেই দিয়ে গুণ করব। 3 3 কে কত হয়? 9।
সিমিলারলি আমার 3কে 6 করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 8কে 2 দিয়ে গুণ করবো, 16। 6কে 6 করতে গেলে 1 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি 11কে 1 দিয়ে গুণ করবো, তাহলে 11। এবার বলো 12, 9, 16 আর 11-র মধ্যে কে সবচেয়ে বড়? তুমি বলবে 16। তাহলে আনসার কি? 8-এর 11 হচ্ছে লার্জেস্ট ফ্র্যাকশন। ঠিক আছে? আর 12, 9, 16, 11-র মধ্যে স্মলেস্ট কে? তুমি বলবে 9 হচ্ছে স্মলেস্ট। তার মানে 3-এর 5 হচ্ছে স্মলেস্ট ফ্র্যাকশন। 3-এর 5 হচ্ছে কে? স্মলেস্ট ফ্র্যাকশন। বোঝা গেল লার্জেস্ট ফ্র্যাকশন আর স্মলেস্ট ফ্র্যাকশন বার করার নিয়ম আর একটা? সবার পরিষ্কার এটা? বলবে হ্যাঁ দাদা, আমাদের খুব ভালো হ্যাঁ, পরিষ্কার। এবার দেখো আর একটা নিয়ম বলে দিই। যদি বাই এনি চান্স কেউ এই নিয়মটা ভুলে যায়, 2-এর 3, 3-এর 5, 8-এর 11, আর কি আছে 11-র 17। এই নিয়মটাকে বলা হয়, এই নিয়মটির নাম হচ্ছে মাল্টিপল মেথড। ডায়াগোনাল মাল্টিপল তার মানে কি? ঠিক কোনাকুনি গুণ করবো। দেখো 2-এর 3 আর 3-এর 5 ঠিক কোনাকুনি গুণ হবে। 3 আর 3 গুণ করে 9 হয়, এখানে বসবে। 2 আর 5 গুণ করে 10 হয়, এখানে বসবে। যদি বলে আমার এদের মধ্যে লার্জেস্ট কে, যেখানে গুণফল বা প্রোডাক্ট বড় সে হবে লার্জেস্ট, যেখানে ছোট সে হবে স্মলেস্ট। তাহলে তুমি বলো 10 আর 9-এর মধ্যে কে বড়? বলবে 10 বড়। তার মানে বড় বার করতে যদি স্মলেস্ট গ্রেটেস্ট ফ্র্যাকশন বার করতে হয় বা লার্জেস্ট ফ্র্যাকশন বার করতে হয়, তাহলে আমি একে নেবো। 2-এর 3 হচ্ছে এদের মধ্যে বড়, আমার 3-এর 5 কি হলো? অমিট হয়ে গেল, এ আর কাজে লাগবে না। ঠিক আছে, 3-এর 5-এর কাজ শেষ। তাহলে এবার 2-এর 3 আর 8-এর 11 এদের মধ্যে কোনাকুনি গুণ। 11 2-এ কত হয় বাবা? 22। 8 3-এ কত হয়? 24। তাহলে এদের মধ্যে আবার কে বড়? 8-এর 11 বড়। তার মানে এর কাজ শেষ। স্যার ভিডিও আসছে না স্যার। কি আসছে না? না না আছে, তোমার নেটওয়ার্কের Video- প্রবলেম হচ্ছে। আসছে। আচ্ছা, তাহলে এবার কি করব? 8-এর 17, এটা 11-এর 17 ছিল না? আর 11-এর 17, 17 8-এ কত হয়? 134। 11 11 কত হয়? 121। তাহলে এদের মধ্যে বড় কে? 134। তার মানে 8-এর 11 হচ্ছে গ্রেটেস্ট ফ্র্যাকশন। 8-এর 11 হচ্ছে গ্রেটেস্ট ফ্র্যাকশন। বোঝা গেল? তাহলে 3 ধারা নিয়ম পরিষ্কার সব। 3 ধারা নিয়মের মধ্যে স্যার এই আমি বলবো- লাস্টটা আবার বুঝিয়ে দেবেন? কে বলে এটা? হ্যাঁ স্যার, এইটা আমি আমি বলছিলাম। এই নিয়মটা স্যার ভিডিওটা আসছিল না স্যার। আর একবার বলছি। এটা বলছিলাম ভিডিওটা না বারবার জুম হয়ে যাচ্ছে, মানে ফোকাস হয়ে যাচ্ছে বারবার তোমার জামা। আমার জন্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে জামাটাতে ফোকাস হচ্ছে, বোর্ডটা ঝাপসা হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে? আশা করছি এবার প্রবলেম হবে না। আবার বলছি, 2-এর 3, 3-এর 5, 8-এর 11 আর 11-এর 17, এই চারটের মধ্যে আমাকে গ্রেটেস্ট আর স্মলেস্ট বার করতে হবে। আর প্রবলেমটা হচ্ছে না তো? না স্যার। না না হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি দুখানা করে ফ্র্যাকশন দেখবো।
তাহলে 2-3 আর 3-5 এটা ডায়াগোনালি প্রোডাক্ট করবো। 5-2 কত হয়, এখানে লিখবো 10। 3-3 কত হয়, 9। তাহলে যদি এর মধ্যে গ্রেটেস্ট আর স্মলেস্ট বার করতে বলে, তাহলে এ হবে গ্রেটেস্ট আর এ হবে স্মলেস্ট। ঠিক আছে, তাহলে আমাকে যদি সবকটার মধ্যে স্মলেস্ট বার করতে বলে, আমি একে নিয়ে কাজ করব, আর সবকটার মধ্যে গ্রেটেস্ট বার করতে বলে, তাহলে আমি একে নিয়ে কাজ করব। তাহলে যদি আমার, যেহেতু আমার গ্রেটেস্ট বার করতে বলেছে, তাহলে আমি কি করব, একে অমিট করে দেবো, এর আর কোনো কাজ নেই, এর আর কোনো কাজ নেই। তাহলে 2-3 আর 8-11 মধ্যে এবার দেখবো কোনাকুনি গুণ করে দেবো, খালি কোনাকুনি গুণ, ডায়াগোনালি মাল্টিপল। 2-11 গুণ করলে কত হয়, 22। 3 আর 8 গুণ করলে কত হয়, 24। যেহেতু আমার গ্রেটেস্ট বার করতে বলেছে, আমি কি করব, একে বাদ দিয়ে দেবো। তাহলে এবার কি পড়ে রইলো, 8-11 আর 11-17 সেম কোনাকুনি প্রোডাক্ট। 11-11 কত, 121। 17-8 কত, 136। তাহলে এদের মধ্যে কে বড়, বলবে 136। তাহলে আনসার কি হলো, এবার পরিষ্কার সবার, কারো কোনো অসুবিধা? ক্লিয়ার? 8-11 বড়। অঙ্কে যোগ, অঙ্কে যোগ। না স্যার। আচ্ছা, এবার ভিডিওটার ফোকাস হচ্ছে না তো? না। না 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 স্যার, ঠিকঠাক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে 37 নম্বর অঙ্কটা একবার দেখি। 37 নম্বর অঙ্কটা দেখো, কত ইজিলি, কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। সাঁইত্রিশ নম্বর অঙ্ক কি বলেছে, 8-25, 7-23, 11-23 আর 14-53 বলেছে এদের মধ্যে স্মলেস্ট ফ্র্যাকশন বের করো, এদের মধ্যে স্মলেস্ট ফ্র্যাকশন বের করো। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে দুটো চারটে ফ্র্যাকশনের মধ্যে আমি দুটো ফ্র্যাকশন এরকম দেখতে পাচ্ছি যাদের ডিনোমিনেটর বা হর হচ্ছে সমান, যাদের ডিনোমিনেটর বা হর হচ্ছে সমান। তাহলে এই ধরনের ফ্র্যাকশনকে তুই স্মলেস্ট বার করতে বলে, যদি হর সমান হয় বা ডিনোমিনেটর সমান হয়, আমি বলছি তারপরে কথা বলবো, আমি বলবো কথা। এদের মধ্যে যেহেতু হর সমান, তাহলে আমি মনে রাখবো যার লব বড় সে বড় ফ্র্যাকশন, যার লব ছোট সে ছোট ফ্র্যাকশন। তাহলে এখানে দুটোর মধ্যে নিউমিনেটর ছোট কার, বলবে 7। আমায় যদি স্মলেস্ট ফ্র্যাকশন বের করতে বলেছে, আমি একে বাদ দিয়ে দেবো। তাহলে এই দুজনের মধ্যে ছোট কে হয়ে গেল, 7-23। একজন অলরেডি অমিট হয়ে গেল, একজন অলরেডি অমিট হয়ে গেল। তাহলে এবার 8-25, 7-23 আর 14-53 এদের তিনজনের মধ্যে কাজ। তাহলে যেহেতু এই ধরনের অঙ্কে দেখছো 23-53 এইসব সংখ্যা আছে, 23-53 এইসব সংখ্যা আছে, তা আমি বলবো এই অঙ্কগুলো তোমরা কোনাকুনি মাল্টিপল করেই করো, সুবিধা হবে। ঠিক আছে, কারণ এদের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে, এদের মধ্যে ডিফারেন্সটা অনেকটাই বেশি হয়ে যাবে। আমি দুটো নিয়মই করে দেখাচ্ছি। 25x7 গুণ করলে কত হবে বাবু, 25x7 গুণ করলে কত হবে, বলবে 175। আর 23x8 গুণ করলে কত হয়, 184। তাই তো, ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক আছে। একদম ঠিক বলে। স্যার আমার স্মলেস্ট ফ্র্যাকশন বার করতে বলেছে, তাহলে 184 আর 175 এর মধ্যে স্মলেস্ট কে, বলবে 175। তার মানে এ বাদ হয়ে গেল। তাহলে পড়ে থাকো 7-23 আর 14-53। 7-23 আর 14-53, 7-23 আর 14-53 মধ্যে কোনাকুনি গুণ করে ফেলো, গুণ করে আমাকে বলো কোনটা বড় কোনটা ছোট। কি হয়েছে, গুণ করতে সবার জানি অনেক সময় লাগবে, কি করে গুণ করতে হবে? হয়ে গেছে 11/20। আমি ঠিক আছে বলছি,
7 আর 53 কিভাবে গুণ করব? 7 আর 53 কি করে গুণ করব? 7 ইন্টু 50 350, 7 ইন্টু 3 21, তার মানে হচ্ছে 371 হচ্ছে এর ভ্যালু। গুণ করার নিয়মটা ভালো করে শিখে নাও। আমার 53 দিয়ে 7 গুণ করার থেকে 50 দিয়ে 7 গুণ করা অনেক ভালো। 50 দিয়ে 7 গুণ করলে হয় 350, আর পড়ে থাকে 3, তাহলে 3 কে দিয়ে 7 গুণ করলে হয় 21, তাহলে 350 প্লাস 21 মানে 371। 23 আর 14, 23 এর সঙ্গে 14 গুণ করার থেকে 23 এর সঙ্গে 10 গুণ করা অনেক ভালো, 230, আর 4 পড়ে থাকে। 23 চারে কত হয়? 23 চারে হয় 92, 23 চারে কত হয়? 92, তাহলে 230 আর 92 মানে 2, 9 আর 3 12, 2 322, 322, তাহলে 322 আর 371 কত তাড়াতাড়ি দেখো গুণ হয়ে গেল। এদের মধ্যে ছোট বার করতে বলেছে, ছোটকে 23, তাহলে 1453 ইজ দ্য কারেক্ট আনসার। 1453 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 7 23 কে বলছিল ছোট? 7 23 তো বড় বলেছি। তো 7 23 আমার বার করতে বলে ছোট, ভালো করে অঙ্কটা দেখেছো? যদি বড় বার করতে বলতো তাহলে আমাকে প্রথম থেকেই বড়কে নিতাম। অবশ্য মাথায় রাখবে, যদি এই নিয়মে করতে হয়, যদি বড় বার করতে বলে, তাহলে প্রথম থেকেই বড় ফ্র্যাকশনকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, লাস্টে এসে বড় ফ্র্যাকশনটা দেখার কোনো মানে হয় না। আলটিমেট কিন্তু এ বড় ফ্র্যাকশন নয়, আমি কিন্তু সবসময় ছোট ফ্র্যাকশন গুলোকে নিয়ে এসেছি। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ দাদা। চল, আচ্ছা 38 নম্বর অঙ্কটা দেখো, দেখে দেখি অঙ্ক হয়ে যাবে। 15 16 19 20 24 25 34 35, এই সবকটা ফ্র্যাকশনের মধ্যে কি ডিফারেন্স দেখো, লব আর হরের মধ্যে ডিফারেন্স সেম 1। তাহলে যদি ডিফারেন্স সেম হয় তাহলে কি বলেছিলাম, যে সবচেয়ে বড় সেই হবে সবচেয়ে বড়। যদি ডিফারেন্স সেম হয়, যার লব সবচেয়ে বড়, যার নিউমারেটর সবচেয়ে বড় বা ডিনোমিনেটর সবচেয়ে বড়, সেই হবে সবচেয়ে বড় ফ্র্যাকশন। তাহলে এখানে 34 এর 35 হচ্ছে, দেখো লবও সবচেয়ে বড় আছে আর হরও সব থেকে বড় আছে, তাহলে এই হবে সবচেয়ে বড়। আর লিস্ট বার করতে বলে, মানে ছোট কোনটা, তাহলে ছোট কোনটা হবে? 15/16 হচ্ছে সবচেয়ে ছোট, 15/16 হচ্ছে সবচেয়ে ছোট। বুঝা গেল? তোমার পরিষ্কার? বলবে হ্যাঁ দাদা একদম পরিষ্কার। আচ্ছা, বলছি if a number as much greater than 31 39 as it is less than 75, এটা খুব একটা মানে ইজি অঙ্ক 39 অঙ্কটা, আশা করি সবার পারা উচিত। এর কথাটার মানেই হচ্ছে কোনো একটা সংখ্যা 31-এর থেকে ঠিক যতটা ছোট, সরি যতটা বড়, আর 75-এর ঠিক ততটাই ছোট। কোনো একটা সংখ্যা ধরলাম এক্স, সে 31 থেকে যতটা বড় 75-এর থেকে ততটা ছোট। এর মানে হচ্ছে এদের দুজনকারের যা গ্যাপ, এই মধ্যখানের গ্যাপটাও সমান। মানে 31 আর এক্স এর মধ্যে যা ডিফারেন্স, 75 আর এক্স এর মধ্যে তাই ডিফারেন্স। তার মানে হচ্ছে এটা তখনই সম্ভব যখন এই সংখ্যাটা হবে অ্যাভারেজ অফ 31 and 75। কোনো একটা সংখ্যা মিডল নাম্বার মানে হচ্ছে সে হচ্ছে দুটি সংখ্যার অ্যাভারেজ। বুঝা গেছে? এই সংখ্যাটি 31 থেকে যত বড় ঠিক 75-এর থেকে ততটাই ছোট। মানে কি, 31 এবং এক্স এর মধ্যে যা ডিফারেন্স, 75 আর এক্স এর মধ্যে তাই ডিফারেন্স। এটা তখনই সম্ভব যখন এই নাম্বারটি, এক্স নাম্বারটি, এই দুজনকার অ্যাভারেজ হবে। তাহলে অ্যাভারেজ মানে কত? 1 + 5 6 এই ধরনের অঙ্ক করতে যাবে না, 6/2। অ্যাভারেজের যে ইউনিট ডিজিট, সেই ইউনিট ডিজিট কত হবে? 3। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে 3 আছে। 3 কতগুলো আছে? একটাই আছে, 53। একটাই সংখ্যা আছে 53, তাহলে আনসার কি হবে? 53। এই ধরনের অঙ্কগুলোতে কখনো তোমরা পুরো যোগ করবে না, শুধু ইউনিট ডিজিট দিয়ে কাজ শেষ হয়ে যাবে। 5 + 1 6, 7 3 10, এখানে 106 লেখার কোনো মানে হয় না। 5 আর 1 6,
ব্যাস গল্প শেষ। 6/2 করে 3 হবে আনসার। মানে যে আনসারটা হবে তার ইউনিট ডিজিট কত হবে? 3। তার ইউনিট ডিজিট কত হবে? 3। তার ইউনিট ডিজিট কত হবে? 3। বুঝা গেছে? পরিষ্কার? 34 এরটা একটু বলে দেবেন। না, বলে দেবো না। আচ্ছা, এটা বোঝা গেছে তো? হ্যাঁ চলবে, হ্যাঁ বুঝা গেছে। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার। 34 ওটা আমি অবশ্যই বলতাম, 34 অঙ্কটা লাস্টে বলার আমার ইচ্ছে ছিল, তবু আমি আগেই বলে দিচ্ছি। আচ্ছা, 4 3 2 9 7 8 আর 5 12 এই গল্প আছে। শুধু এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। এবার কি বলেছে? অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? ছোট থেকে বড়। আচ্ছা, এই সবসময় মনে রাখবে, মাইনাস যুক্ত সংখ্যা সবসময় কি হয়? ছোট হয়। মাইনাস যুক্ত সংখ্যা সবসময় ছোট হয়, আর প্লাস যুক্ত সংখ্যা সবসময় বড় হয়। আমরা কি মাইনাস থেকে প্লাসের দিকে যাই। আমি ইন্টিজার পড়ার সময় খুব ভালো করে পড়িয়েছিলাম যে জিরোর এদিকে হচ্ছে মাইনাস, বাঁদিকে জিরোর ওদিকে হচ্ছে প্লাস। মানে মাইনাসের ঘর হচ্ছে 0 থেকে ছোটর দিকে, আর প্লাসের ঘর হচ্ছে 0 থেকে বড়র দিকে। তাহলে এবার 4 3 আর 5 12 মধ্যে কে ছোট আর কে বড় বার করে নেবো। তাহলে 4 3 আর 5 12, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট কি করে বার করবো? 4 কে দিয়ে 12 গুণ, 3 কে দিয়ে 5 গুণ। 4 বরং কত? 48। 3 5 কত? 15। তার মানে আলটিমেটলি কি? 4 3 বড় আর 5 12 হচ্ছে ছোট। তাহলে যদি ছোট থেকে বড় সাজাতে হয়, তাহলে 5 12 আগে লিখবো, 4 3 তারপর লাস্টে লিখবো। 5 12 আগে লিখবো, 4 3 তারপরে লিখবো। আচ্ছা, তাহলে বাকি দুটোর মধ্যে আমার বার করতেই হবে, না হলে কিন্তু করা যাবে না। তাহলে এবার দেখো, -2 এর 9 আর -7 এর 8, এদের মধ্যে ছোট বড় কে? ঠিক কোনাকুনি গুণ করে দাও। 8 দিয়ে কত? 16। 7 9 কত? 63। এই ক্ষেত্রে কিন্তু গল্পটা উল্টো হয়। যখন মাইনাস যুক্ত সংখ্যা থাকে, যার মাথায় সবচেয়ে বড় সে হচ্ছে সবচেয়ে ছোট। এখানে প্রোডাক্ট সবচেয়ে বড় হয়েছে, তার মানে এ সবচেয়ে ছোট হবে। কারণ আলটিমেট ক্রোনোলজিক্যালটা কি হবে? সবচেয়ে ছোট এখানে থাকবে, -7 এর 8। তারপরে কে? -2 এর 9। তারপরে কে? 5 এর 12। তারপরে কে? 4। আনসার শেষ। সবার পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ সবাই বুঝতে পেরেছে তো? হ্যাঁ আর দাদা। কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কোনটা করবো? 43। সবার হয়েছে? স্যার 41 এর 40। কি হয়েছে? 40 টা একটু বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো। 40, তাহলে 40টাকে বলে দিই। 40 অঙ্কটা খুবই ভালো অঙ্ক। যখন দেখবো পাওয়ারে ফ্র্যাকশন আছে, আমার যদি পাওয়ারে ফ্র্যাকশন না থাকতো, তাহলে আমি যদি সংখ্যাগুলো এরকম থাকতো, 3 এর কিউব, 2 এর স্কোয়ার, 6 টু দি পাওয়ার 6 আর 1, তাহলে আমি খুব সহজেই বলতে পারতাম যে কে হচ্ছে বড়
আর কে হচ্ছে ছোট। 3 এর কিউব হতো কত? 27। 2 এর স্কোয়ার কত? 4। 6 অনেক বড় একটা নাম্বার, আর হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট এই হতো, সবচেয়ে স্মলেস্ট এই হতো। খুব সহজেই বলে দিতে পারতাম, তাই তো? কিন্তু আমার এখানে ব্যাপারটা ওরকম নেই। ব্যাপারটা কি আছে? ফ্র্যাকশনে আছে। পাওয়ার গুলো কিসে আছে? ফ্র্যাকশনে আছে। যখন পাওয়ার ফ্র্যাকশনে থাকবে তখন আমি কি করব? এলসিএম করে নেবো। 3, 2 আর 6। 3 কার কার এলসিএম করব? 3, 2 আর 6, মানে যে পাওয়ার গুলো আছে পাওয়ারের ডিনোমিনেটর গুলোকে আমি কি করব? ফ্র্যাকশন। পাওয়ারের ডিনোমিনেটর গুলোর কি করব? এলসিএম করব। তাহলে 3, 2 আর 6 এলসিএম কত হবে? 3, 2 আর 6। এদের কি করব? এলসিএম করব। তাহলে 3, 2 আর 6 এর এলসিএম কত হবে? বলবে 6। তাহলে 6 দিয়ে সবাইকে গুণ করে দাও। 6 দিয়ে সবাইকে গুণ করে দাও। এর মাথায় কিছু নেই মানে এও 6 লিখে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে 3 দিয়ে যদি 6 কে গুণ করি তাহলে হয়ে যায় 2। আলটিমেট কত হলো? 3 এর স্কোয়ার। 2 কে 6 দিয়ে গুণ করলে কত হয়? তার মানে কি? 2 এর কিউব। 6 6 কাটাকুটি করে হয়ে গেল কত? 1। 6 টু দি পাওয়ার কত? 1। আর 1 টু দি পাওয়ার 6 মানে 1ই থাকে। তা 3 এর স্কোয়ার কত হলো বাবা? 9। 2 এর কিউব কত? 8। 6 টু দি পাওয়ার 1 মানে 6। এই আলটিমেট 1ই আছে। তাহলে এবার আমাকে বলো যে এদের মধ্যে সব থেকে বড় কে? এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে 9। 3 to the power 1/3। তার মানে 3 টু দি পাওয়ার 1/3 হচ্ছে গ্রেটেস্ট। আর সবচেয়ে ছোট কে? 1। এবার স্মলেস্ট কে? তাহলে গ্রেটেস্ট আর স্মলেস্ট পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল যখন ফ্র্যাকশন পাওয়ার গুলো ফ্র্যাকশনে থাকবে তাহলে কি করব? যখন আমি কি করব না পাওয়ার গুলোর যে ডিনোমিনেটর গুলো আছে তাদের এলসিএম করব। ঠিক আছে? এলসিএম করার পর যা এলসিএম পাবো এলসিএম দিয়ে প্রত্যেকটা পাওয়ারের ফ্র্যাকশন গুলোকে আমি গুণ করে দেবো।